আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উনি একসময় তুরস্কের গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। উনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ওনার মিটিং হয়েছে। তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তুরস্কের প্রধানমন্ত্রী হাকান ফিদানের বৈঠকের পর প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। সামরিক বা প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে সামরিক সরঞ্জাম, বিশেষ করে ড্রোন ও ট্যাঙ্ক সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামরিক সরঞ্জাম উৎপাদন কারখানা স্থাপনের সুযোগ আছে বলে মনে করেন কূটনীতিক ও সামরিক বিশ্লেষজ্ঞ। বাংলাদেশ কয়েক বছর আগেই তুরস্কের একটি ড্রোন নির্মাতা কোম্পানির কাছ থেকে ড্রোন সংগ্রহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে রেখেছে। 3 দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে মিস্টার ফিদান আজ শনিবার সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। তার এই সফরের সামরিক কিংবা প্রতিরক্ষা শিল্প সহযোগিতার বিষয়টি জোরে সোরে আলোচিত হলেও স্বাক্ষরিত সমঝোতা স্মারকে সুনির্দিষ্ট এ বিষয়ে কোনো কিছু বলা হয়নি। একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার বিষয়। তবে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যকার বাণিজ্য $200 কোটি উন্নীত করার লক্ষ্য অর্জনের জন্য প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার প্রসঙ্গটি উল্লেখ করেন। প্রসঙ্গ 1999 সালেও তুরস্ক ছিল বিশ্বের 3য় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, আর সেই দেশেই 2018 সালে এসে বিশ্বের 14তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়। দেশটি এখন শীর্ষ 10 রপ্তানিকারক দেশের একটি হতে চাইছি। তবে শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের অংশগ্রহণে প্রতি বছর 2+2 পরামর্শ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার কূটনীতিক সূত্রগুলো বলেছে, বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের তুরস্কের সহযোগিতার বিষয়টি আলোচিত হয়ে আসছে। আর তার আলোকেই 2022 সালে ড্রোন সংগ্রহ নিয়ে তুরস্কের কোম্পানির সাথে চুক্তি করছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এবারেও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে সামরিক সহযোগিতার বিষয়টি তাই বিশেষ গুরুত্ব পেয়েছে বলে মনে করা হচ্ছে। সেই আলোকেই গত এক দশকে বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধে তুরস্কের নির্মিত ড্রোন ব্যাপকভাবে আলোচনায় এসেছে। পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ও উৎপাদনে দেশটির অগ্রগতি বাংলাদেশিকে প্রতিরক্ষা উপকরণ কেনার ক্ষেত্রে বাজার বৈচিত্র্যকরণের সুযোগ করে দিয়েছে। সেই আলোকেই রকেট সিস্টেম ও ড্রোন সহ নানা ধরনের ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরে তুরস্কের সাথে পর্দার অন্তরালে আলোচনার আভাস দিচ্ছে কূটনৈতিক সূত্রগুলি। সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল হক ইসলাম বলেন, তুরস্কের ড্রোন ও ট্যাঙ্কের সক্ষমতা এখন প্রমাণিত এবং একই সাথে খরচ কম কিন্তু সক্ষমতা বেশি, এমন সামরিক সরঞ্জাম উৎপাদনে তুরস্ক ব্যাপক সাফল্য দেখিয়েছে। পাকিস্তান ও চীন পাকিস্তানের যুদ্ধ বিমান তৈরি করে বিভিন্ন দেশের কাছে বিক্রি করেছে। তুরস্কও তেমনি বাংলাদেশের যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনে এগিয়ে আসতে পারে। আমার ধারণা দুই দেশের সরকার সেই আলোচনাকেই এগিয়ে নিচ্ছে।
সামরিক কেনাকাটার উৎস বৈচিত্র্যকরণের ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের জন্য ভালো বিকল্প। দেশটি রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে বরাবরই বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে। জানা গেছে তুরস্ক চাইছে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের জন্য সে দেশে প্রশিক্ষণ সুযোগ বাড়াতে, যা বাংলাদেশকে যুদ্ধে ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার, যুদ্ধ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের সুযোগ দিবে বলে দেশটি মনে করে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, ইউক্রেন ও ইরান যুদ্ধের বিষয়টি বিবেচনায় নিলে এটি নিশ্চিত যে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিতেই হবে। আমার ধারণা এই আলোকেই তুরস্কের সাথে সম্পর্ক আরও গভীর করতে সরকার সক্রিয় হয়েছে। বিশ্লেষক এমদাদুল ইসলাম অবশ্য মনে করেন, তুরস্ক অনেক দিন ধরেই বিশ্বব্যাপী মুসলিম দেশগুলির একটি বলয় প্রতিষ্ঠা করতে চাইছে এবং দেশটির সেই সক্ষমতাও আছে। কাশ্মীর ইস্যুতে তারা পাকিস্তানকে সমর্থন দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে এখন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা জোরদারের যে কথা বলেছে দেশটি, সেটি তাদের ভূ রাজনৈতিক কৌশলের অংশ হলেও অবাক হব না বিবিসি বাংলাদেশকে বলেছিলেন মিস্টার ইসলাম। প্রসঙ্গত, এর আগে 2020 সালে দেশটির তখনকার পররাষ্ট্রমন্ত্রী মেভলিদ সাবিসলু বলেছিলেন যে তাদের অস্ত্র আমদানিকারকদের তালিকায় বাংলাদেশকেও পেতে চাইছেন। তা প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন জার্নাল কিংবা তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন রিপোর্ট থেকে যে ধারণা পাওয়া যায় তা হলো, দেশটি শটগান রাইফেল, স্নাইপার রাইফেল, লাইট মেশিন গান, হেভি মেশিন গান, ল্যান্ডমাইন অ্যান্ড গ্রেনেড রকেট, সেলফ প্রোটেক্ট গ্রেনেড, অ্যান্টি এয়ারক্রাফট গান সহ নানা ধরনের অস্ত্র ও সেন্সর তৈরি করে। তবে যেটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হয় সেটি হলো তুরস্কের বানানো ড্রোন। দেশটির কয়েকটি কোম্পানি ড্রোন উৎপাদন করে থাকে। এগুলোর মধ্যে মেশিন গান এবং গ্রেনেড বহনকারী ড্রোনও রয়েছে। বৈশ্বিক নানা সংঘাতের মধ্যে দেশটি এখন ক্ষেপণাস্ত্র উৎপাদন ও রপ্তানিতে বিশেষ মনোযোগ দিচ্ছে, যার লক্ষ্যে বৈশ্বিক ক্ষেপণাস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। তো প্রিয় দর্শক, তুরস্ক মোটামুটি এরকম একটা দেশ হয়ে করছে যে ওনারা চাচ্ছে যে ইসলামী বিশ্বটাকে একটা বলয়ের মধ্যে আনতে। মনে হচ্ছে দেখা যাক যে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথেও ফলপ্রসূ মিটিং হয়েছে। অ্যাকচুয়াল কি চুক্তি হয়েছে এটা এখন না জানা গেলেও প্রিয় দর্শক পরে জানা যাবে, ওই সময় আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তো এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটা পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।